সায়রের রুম থেকে বেরিয়ে আসার সময় বেলা একবারও পেছনে ফিরে তাকালো না। তার হাঁটার গতি ছিল দ্রুত, কিন্তু বুকের ভেতরের কষ্টটা যেন পা দুটোকে বারবার থামিয়ে দিতে চাইছিল। করিডোরের প্রতিটা ইট, প্রতিটা দেয়াল, প্রতিটা আলো যেন আজ তাকে উপহাস করছে। কয়েক মুহূর্ত আগেও সে ভেবেছিল সায়র হয়তো তাকে একটু বকবে, তারপর আগের মতোই সব ঠিক হয়ে যাবে। কিন্তু আজকের ঘটনাটা সম্পূর্ণ আলাদা। সায়রের বলা প্রতিটা বাক্য বারবার তার কানে ফিরে আসছে। বেলা যতটা সম্ভব চোখের পানি আটকে রাখার চেষ্টা করছে। এই বাড়িতে সে অনেকবার কেঁদেছে, কিন্তু আজকের কান্নাটা অন্যরকম। আজ মনে হচ্ছে কেউ তার অহংকারটা ভেঙে চুরমার করে দিয়েছে। নিজের রুমে ঢুকেই সে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিল। বইগুলো এক ঝটকায় বিছানার উপর ছুঁড়ে ফেলে দিল। মুহূর্তেই সমস্ত শক্তি যেন শেষ হয়ে গেল। ধপ করে বিছানায় বসে পড়ল। তারপর চোখের কোণে জমে থাকা অশ্রু আর আটকানো গেল না। বালিশটা বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে কাঁদতে শুরু করলো সে। আর বিড়বিড় করে বলতে লাগলো, আমি কি এতটাই খারাপ? আমি কি সত্যি এত অভদ্র? আপনি আমার সঙ্গে এমনভাবে কথা বলতে পারলেন সায়র ভাই? কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল সে। বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। সে নিজের রাগের জন্য অনুতপ্ত ছিল, কিন্তু তার থেকেও বেশি কষ্ট পাচ্ছিল এই ভেবে যে সায়র রূপসার সামনে তাকে এতটা অপমান করলো। বেলা কখনো চায়নি সায়র তাকে অন্য সবার মতো দেখুক। সে সব সময় বিশ্বাস করত, যতই বকুক না কেন সায়রের কাছে সে আলাদা। কিন্তু আজ মনে হলো সে সত্যিই অন্য সবার মতো একজন, বরং হয়তো তাদের থেকেও কম। সে বালিশে মুখ গুজে কাঁদতেই থাকলো। অন্যদিকে বেলা রুম থেকে বেরিয়ে যাওয়ার পর কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে দরজার দিকেই তাকিয়ে রইল রূপসা। তার মুখে কষ্ট আর অপমানের ছাপ স্পষ্ট হলেও মনের গভীরে অদ্ভুত এক তৃপ্তির ঢেউ বয়ে গেল। বহুদিন ধরেই সে লক্ষ্য করছে, তাকে দেখলেই বেলার আচরণ বদলে যায়। কথায় কথায় খোঁচা, অকারণে বিরক্তি, চোখে মুখে অসহ্য এক বিরূপতা। এসবই যেন রূপসার অজানা ছিল না। সে বুঝতে পেরেছিল বিষয়টা শুধু অপছন্দের মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে আরও গভীর কোনো অনুভূতি লুকিয়ে আছে। আজ সেই জমে থাকা রাগ, হিংসা আর অভিমান একসঙ্গে বিস্ফোরিত হলো। আর সবচেয়ে বড় কথা, সেই ঘটনার পর সায়র নিজেই বেলাকে কঠিন ভাষায় বকেছে। বাইরে থেকে বিষয়টা নিয়ে দুঃখিত হওয়ার অভিনয় করলেও ভেতরে ভেতরে ঠিকই এই দৃশ্যটাই যেন দেখতে চেয়েছিল রূপসা। তাই বুকের গভীরে লুকিয়ে থাকা সেই তৃপ্তিটুকুও সে কোনোভাবে অস্বীকার করতে পারল না। এটাই তো সে চেয়েছিল। তবুও মুখে সেসবের কোনো ছাপ রাখল না, বরং দীর্ঘশ্বাস ফেলে নরম গলায় বলল, থাক সায়র, ও ছোট মানুষ, আমার জন্য ওকে এত বকতে হবে না। সায়র বিরক্ত গলায় বলল, ছোট মানুষ বলে সবসময় ছাড় দিতে হবে এমন কোনো কথা নেই। রূপসা নিচু স্বরে বলল, আমার খারাপ লাগছে, ও নিশ্চয় কষ্ট পেয়েছে। কথাটা বললেও ভেতরে ভেতরে তার ঠোঁটের কোণে অদৃশ্য হাসি ফুটে উঠল। আজকের পর হয়তো বেলা কিছুদিন পর তার সামনে আসতে সাহস পাবে না। সে আবারও বলল, দেখলে, আমি এখন তোমাদের মাঝখানে ভিলেন হয়ে গেলাম। আমার জন্য তোমাদের ভাই বোনের সম্পর্ক খারাপ হয়ে যাক, সেটা আমি চাইনি। সায়র কপালে হাত বুলিয়ে চুপ করে রইল। রূপসা উঠে দাঁড়ালো। আমি তাহলে যাই? আচ্ছা যা। দরজার কাছে গিয়ে আবার ফিরে তাকিয়ে বলল, প্লিজ পরে ওর সঙ্গে ভালো করে কথা বলো, রাগ করে থেকো না। সায়র শুধু মাথা নাড়ালো। রূপসা চলে যাওয়ার পর পুরো রুমটা অদ্ভুত নিস্তব্ধ হয়ে গেল। সায়র ধীরে ধীরে চেয়ারে হেলান দিয়ে বসল। রাগটা যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তার জায়গায় অন্য একটা অনুভূতি এসে বসছে। সে চোখ বন্ধ করল। বেলা বেরিয়ে যাওয়ার মুহূর্তটা মনে পড়ল।
মেয়েটা মাথা নিচু করেছিল, চোখ দুটো লাল, ঠোঁট কাঁপছিল, কিন্তু এক ফোঁটা অশ্রুও তার সামনে পড়তে দেয়নি। সায়র দীর্ঘশ্বাস ফেলল। সে জানে বেলার ভুল হয়েছে, মস্ত বড় ভুল হয়েছে, কিন্তু সে কি একটু বেশি বলে ফেলেছে ছোট্ট মেয়েটাকে? রূপসাকে যে কথাগুলো বলেছে সেগুলোর কোনো যুক্তিকতা ছিল না। একজন মানুষকে এভাবে অপমান করার অধিকার তার ছিল না। শিক্ষক হিসেবে সেই ভুলটা ধরিয়ে দেওয়া তার দায়িত্ব ছিল। তার বলা কথাগুলো মনে হতেই বুকের ভেতর কেমন একটা অস্বস্তি হলো। ছোটবেলা থেকে বেলাকে সে চেনে, জেদি, দুষ্টু, ঝগড়াটে, মুখে যা আসে তাই বলে ফেলে। কিন্তু মেয়েটার মনটাও যে কতটা নরম সেটা সায়রের চেয়ে ভালো আর কেউ জানে? একটু বকা খেলেই বাইরে মুখ ফুলিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু কিছুক্ষণ পর চুপি চুপি এসে আবার কথা বলে। আজ হয়তো আসবে না, আজ হয়তো সত্যি অনেক কষ্ট পেয়েছে। তার ইচ্ছে করছিল উঠে গিয়ে দরজায় নক করে বলুক বেলা, কিন্তু নিজেকে থামিয়ে দিল। না, আজ যদি গিয়ে তাকে মানিয়ে ফেলে তাহলে বেলা নিজের ভুল বুঝবে না। ওর বোঝা উচিত সব সময় সব জায়গাতে উল্টাপাল্টা কথা বলা উচিত না। রাতের খাবারের সময় সবাই টেবিলে বসেছে, শুধু বেলা নাই। নাজনীন সুলতানা 3 বার ডাকলেন, কোনো লাভ হলো না। শেষে দরজার সামনে গিয়ে বললেন, মা, একটু ভাত খেয়ে নে। ভেতর থেকে মৃদু উত্তর এলো, খাবো না আম্মু। সারাদিন কিছু ঠিক মতো খাসনি, খিদে নেই, পরে খিদে পেলে খেয়ে নিব, তোমরা খেয়ে নাও। নাজনীন সুলতানা একটু আশ্চর্য হয়ে ফিরে আসলেন। মেয়েটার আবার কি হলো? স্ত্রীর কাছে মেয়ে বিষয়ে শুনে বাশার খান অবাক হয়ে বললেন, বেলা ভাত খাবে না? এটা তো অসম্ভব। সায়রের মা ও অবাক হয়ে বললেন, এ মেয়ে তো জ্বর হলেও খাওয়া বাদ দেয় না। সায়র চুপচাপ প্লেটের দিকে তাকিয়ে রইল। তারও খেতে ইচ্ছে করছে না। সে জানে বেলা যতই রাগ করুক খাওয়া বাদ দেয় না। আজ বাদ দিয়েছে মানে কষ্টটা সত্যি গভীর। পরদিন সকাল, অ্যালার্ম বাজার আগেই উঠে পড়ল বেলা। আজ তার মুখে কোনো দুষ্টুমির ছাপ নেই, কারো সঙ্গে ঝগড়া নেই। নাস্তার টেবিলে চুপচাপ বসে রুটি খেলো, একবারও সায়রের দিকে তাকালো না। সায়রও চুপচাপ ছিল। দুজনের মাঝখানে অদৃশ্য একটা দেয়াল তৈরি হয়ে গেছে। কলেজে পৌঁছেও বেলার মন ভালো হলো না। ইরা কয়েকবার জিজ্ঞেস করলো, তোর কি হয়েছে? কিছু না। নিশ্চিত? ইরা বুঝলো আজ বেশি প্রশ্ন করা ঠিক হবে না। প্রথম 2টা ক্লাস শান্তভাবে কেটে গেল। তৃতীয় ক্লাস শেষে করিডোরে বের হতেই সামনে পড়ে গেল তানিয়া। ঠিক তখনই তানিয়া সামনে এসে দাঁড়ালো। ঠোঁটে সেই চিরচেরা ব্যাঙের হাসি দিয়ে বলল, ও মা, আজকে এত চুপচাপ কেন? বের হয়ে আছিস নাকি? বেলা তাকালোও না, পাশ কাটিয়ে যেতে নিল। তানিয়া আবার বলল, কালকে তো খুব তেজ দেখাচ্ছিলি, আজকে কি হলো? বাসায় রেজাল্টের জন্য মার খেয়ে এসেছিস নাকি? বেলার পা থেমে গেল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে বলে, তা জেনে তোর কে প্রয়োজন? প্রয়োজন আছে বলেই তো জিজ্ঞেস করছি। বেলার রাগান্বিত স্বরে বলল, আমার জীবন নিয়ে তোকে ভাবতে হবে না। সামনে থেকে সর, না হলে তোর খবর করে ছাড়বো আজ। তানিয়া হেসে বলল, ওমা, ভয় দেখাচ্ছিস? বেলা এবার আর নিজেকে সামলাতে পারল না। তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে বলল, বেশি বাড়াবাড়ি করিস না, করলে কি করবি? থাপ্পড় খাবি। তানিয়া সাহসী ভঙ্গিতে বেলার সামনে এগিয়ে বলে, মার দেখি। বাক্যটা সম্পূর্ণ করা পরের মুহূর্তেই ঠাস, করিডোর জুড়ে থাপ্পড়ের শব্দ ছড়িয়ে পড়ল। সবাই হতবাক। তানিয়া নিজের গালে হাত দিয়ে কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল। চারপাশে ছাত্রছাত্রী জড়ো হতে শুরু করেছে। ইরা ফিসফিস করে বেলার হাত ধরে টেনে বলল, বেলা, চল এখান থেকে।
কিন্তু বেলা আর সরে গেল না। তানিয়া এবার ক্ষোভে সরাসরি বেলার কাঁধে ধাক্কা দিয়ে বলল, হাউ ডেয়ার ইউ, তুই আমাকে থাপ্পড় কোন সাহসে দিলি? ধাক্কাটা খুব জোরে ছিল না, কিন্তু বেলার ধৈর্যের শেষটুকুও ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। পরের মুহূর্তেই বেলা বিদ্যুতের গতিতে তানিয়ার হাতটা সরিয়ে দিয়ে তার চুলের মুঠি এমন শক্ত করে ধরল যে তানিয়া ব্যথায় চিৎকার করে উঠল। আহ, ছাড়! বেলার চোখ তখন রক্তবর্ণ। সে দাঁতে দাঁত চেপে বলল, অনেক সহ্য করেছি তোকে, আজকে উচিত শিক্ষা দিব। তানিয়া ছাড়ানোর চেষ্টা করলো, দু হাতে বেলার কবজি ধরল, কিন্তু কোনো লাভ হলো না। বেলার নরম হাত দুটো যেন আজ লোহার মতো শক্ত হয়ে গেছে। যত ছাড়ানোর চেষ্টা করছে বেলা ততই শক্ত করে চুল মুঠো করে ধরছে। তানিয়া বারবার করে বলছে, ছাড় বলছি। বেলা দাঁতে দাঁত চেপে বলে, আজকে ছাড়বো না। আমার হাতে লাগতে এসেছিলি কেন? রাগে ফুঁসতে ফুঁসতে বেলা তানিয়াকে নিজের দিকে টেনে আনলো। তানিয়া ভারসাম্য হারিয়ে প্রায় বেলার গায়ের উপর পড়ে গেল। চারপাশ থেকে চিৎকার ভেসে উঠল, আরে ধর ওদের, ওরা মারামারি করছে, কেউ ম্যাডামকে ডাকো। ইরা দৌড়ে এসে বেলার হাত ছাড়ানোর চেষ্টা করলো। বেলা, প্লিজ। কিন্তু বেলা একটুও নড়ল না। তানিয়া এবারও সাহস দেখিয়ে বেলার হিজাব ধরার চেষ্টা করলো, কিন্তু বেলা সঙ্গে সঙ্গে তার হাতটা ঝটকা মেরে ছড়িয়ে দিল। তারপর আবার চুল ধরে এমন জোরে টান দিল যে তানিয়ার চোখ দিয়ে পানি এসেছে। আহ, মাথায় খুব ব্যথা লাগছে। তখন মনে ছিল না তুই প্রথমে লাগতে এসেছিলি, আমি না। তানিয়ার মুখে আর আগের সেই ডেমাক নেই। সে সত্যিই বেলার সঙ্গে পেরে উঠছে না। চারপাশে দাঁড়িয়ে থাকা ছাত্রীরা মিলে বেলার হাত টানছে। দুজন ছেলে দূর থেকে বলছে, কেউ আলাদা করে দুটোকে, কিন্তু কেউ হাত দিতে সাহস পাচ্ছে না। বেলার রাগ দেখে সবাই হতবাক। ইরা প্রায় কেঁদে ফেলেছে। সে কাঁদো কাঁদো স্বরে বলল, বেলা, আল্লাহর দোহাই লাগে, ছেড়ে দে। ঠিক তখনই করিডোরের শেষ মাথা থেকে বজ্রের মতো একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো, বেলা। শুধু একটা শব্দ, কিন্তু সেই শব্দটা পুরো করিডোরকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। সবাই সরে দাঁড়ালো। ইংরেজি বিভাগের দিক থেকে দ্রুত হেঁটে আসছেন সায়র। তার মুখ গম্ভীর, চোয়াল শক্ত, চোখে স্পষ্ট রাগ। তিনি সামনে এসে দেখলেন তানিয়া ব্যথায় কাদার উপক্রম, আর বেলা এখনও তার চুলের মুঠি শক্ত করে ধরে আছে। সায়র কঠিন গলায় বললেন, চুল ছাড় ওর। বেলা যেন শুনতেই পেল না। তার নিঃশ্বাস দ্রুত উঠানামা করছে। সে শুধু তানিয়ার দিকে তাকিয়েই আছে। সায়রের কণ্ঠ আরও কঠিন হয়ে উঠল, বেলা, আমি বলেছি ছাড়। তবুও বেলা কয়েক সেকেন্ড হাত ছাড়ল না। শেষ পর্যন্ত ধীরে ধীরে আঙুলের চাপ আলগা করল। চুল ছাড়িয়ে যেতেই তানিয়া 2 পা পিছিয়ে গেল। তার চোখে ভয় স্পষ্ট। এতক্ষণ যে মেয়েটা বড় বড় কথা বলছিল, এখন সে তার বেলার দিকে তাকানোরও সাহস পাচ্ছে না। করিডোর জুড়ে পিনপতন নীরবতা। সায়র একবার তানিয়ার দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে চোখ ফিরিয়ে বেলার দিকে তাকালেন। বেলার মুখে এখনও রাগ, কিন্তু সেই রাগের গভীরে লুকিয়ে আছে রাতভর জমে থাকা কষ্ট আর অভিমান। সায়র সেটা বুঝতে পারলেন। তবুও এই মুহূর্তে তিনি শুধু একজন শিক্ষক। নিজের সমস্ত অনুভূতি চেপে রেখে তিনি ধীর কিন্তু কঠিন গলায় বললেন, দুজনেই আমার সঙ্গে অফিস রুমে আসো। করিডোর জুড়ে দাঁড়িয়ে থাকা প্রতিটি ছাত্রছাত্রী যেন এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইল। সবার চোখে মুখে স্পষ্ট কৌতূহল আর উত্তেজনা, কারণ সবাই বুঝে গেছে এবার বড় কিছু ঘটতে চলছে।